নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 8টা মানেই সময় দুয়ারে রিপোর্টারের, আর দুয়ারে রিপোর্টার মানে বিভিন্ন প্রান্তের গুরুত্বপূর্ণ খবর, সঙ্গে আমাদের প্রতিনিধিরা। আজ দুয়ারে রিপোর্টারের শুরুতেই নজর রাখবো জেএনইউতে জয়ী বামেরা। প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী বাম জোট। জেনারেল সেক্রেটারি ও জয়েন্ট সেক্রেটারি পদেও বামেরাই জয়ী। যে ছবি আপনাদের দেখাচ্ছি জেএনইউ এর ছবি, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জেএনইউ এ বামেরাই জয়ী। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, 4টি পদে একটিতেও দাগ কাটতে পারলো না এবিভিপি, অন্যদিকে আবারও সেই বামেতেই আস্থা রাখলেন জেএনইউ এর পড়ুয়ারা। একেবারেই দেখো, এবারের লড়াইটা যদিও জেএনইউ স্টুডেন্ট ইউনিয়নের জন্য যথেষ্ট চ্যালেঞ্জ ভরা ছিল। 2025কে টার্গেট করেছিল এবিভিপি, তার কারণ এর আগে কিছুদিন আগে দিল্লি বিশ্ববিদ্যালয়ের যে স্টুডেন্টস ইউনিয়নের যে লড়াই, সেখানে জয়ী হয়েছিল এবিভিপি এবং বড়সড় জয় ছিনিয়ে এনেছিল তারা, এবং তাদের লক্ষ্য ছিল যে এবার জেএনইউতেও এবিভিপি তাদের ধ্বজা ওরা রেখেছে। অর্থাৎ আইসা, এসএফআই এবং ডিএসএফ এর যে জোট, সেই বাম জোটের ওপরেই ভরসা রেখেছে। এবং এখনো পর্যন্ত আমাদের কাছে যে লেটেস্ট আপডেট এসে পৌঁছেছে তাতে আদিতি মিশ্রা প্রেসিডেন্ট পদে, তিনি লেফট অ্যালায়েন্সের অর্থাৎ বাম জোটের তরফ থেকে আদিতি মিশ্রা তিনি এবিভিপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন। ভাইস প্রেসিডেন্ট পদে কে গোপিকা বাপুর, যার কিন্তু এবারের রেকর্ড তিনি ভোট পেয়েছেন এবং তার মার্জিন এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় 1730 ভোটের ব্যবধানে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন কে গোপিকা বাবু। এবং তার সঙ্গে সঙ্গে জেনারেল সেক্রেটারি পদে সুনীল যাদব, যিনি লেফট জোটে ছিলেন, এবং জয়েন্ট সেক্রেটারি পদে দানিশ আলী। এই চার মুখকে ভরসা করে কিন্তু লেফট ব্রিগেড বা বাম জোট তারা তাদের প্রচার চালিয়েছিল। মূলত ইনক্লুসিভিটি, তার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো এবং সার্বিকভাবে শিক্ষা এবং সকলের সমান অধিকার, এই ইস্যুগুলিতেই তারা প্রচার চালিয়েছিলেন। অন্যদিকে এবিভিপি তাদের বক্তব্য তারা খুব স্পষ্টতই ন্যাশনালিজমের তরফে তারা সওয়াল করেছিলেন এবং উন্নতির বিষয়েও তারা বলেছিলেন। জোট টক্কর দিয়েছেন একাধিক সিটে, কিন্তু দেখা গিয়েছে একদম শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গতকাল থেকে কাউন্টিং শুরু হয়েছে, 3 তারিখ ভোট দিয়েছে এবং তারপরে কাউন্টিং এ কিন্তু একেবারে প্রত্যেকটা রাউন্ডের শেষে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছিল এবং শেষ পর্যন্ত ভোট পড়েছিল প্রায় 67%, সেটাও তো গত কয়েক বছরের নিরিখে অনেকটা বেশি। একেবারেই দেখো, গত কয়েক বছরের নিরিখে অনেক বেশি ভোট পাওয়াতেই এবিভিপি তারা মনে করেছিল এবং জেএনইউ এর ভেতরে তারা প্রচার করতে তারা শুরু করেছিল যে এই ভোট একেবারে যে বাম জোট রয়েছে, দীর্ঘদিন ধরে যে বাম জোট ক্ষমতায় রয়েছে জেএনইউ এর স্টুডেন্টস ইউনিয়নের, সেখান থেকে তাদের ক্ষমতাচ্যুত করার জন্যই পড়ুয়ারা এসে তারা ভোট দিয়েছে। 9000-এরও বেশি ভোট পড়ুয়ারা তারা ভোট দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল আস্থা রাখলো বামেদের ওপরে। বেশ মৈত্রী। আর এবার নজর রাখবো কাল এসএসসির একাদশ দ্বাদশ পরীক্ষার রেজাল্ট রয়েছে, আর চূড়ান্ত উত্তরপত্র কাল আপলোড এসএসসির। 34 বিষয়ের উত্তরপত্র কাল আপলোড এসএসসির। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, কাল স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ যেমন করবে, তেমনি পরীক্ষার ফল প্রকাশের আগে চূড়ান্ত উত্তরপত্র বা যাকে বলা হয় ফাইনাল অ্যান্সার কি, এই চূড়ান্ত উত্তরপত্র আপলোড করা হবে এসএসসির তরফে। আপাতত একাদশ দ্বাদশেরই উত্তরপত্র প্রকাশ করার পাশাপাশি ফলাফল প্রকাশ করা হবে। এই ফলাফলে মূলত পরীক্ষার্থীরা জানতে পারবেন যে তারা লিখিত পরীক্ষায় কত নম্বর পেয়েছেন। মোট 34টি বিষয়ের পরীক্ষার ফলাফল কাল প্রকাশ করা হবে শুধুমাত্র একাদশ দ্বাদশেরই শিক্ষক নিয়োগের। গত 14ই সেপ্টেম্বর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। এছাড়াও তুমি জানো যে নবম দশমেরও শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা নিয়েছিল এসএসসি, সেটা গত 7ই সেপ্টেম্বর। সেই পরীক্ষার ফলাফল আরও কিছুদিন বাদে প্রকাশ
করা হবে। তবে আপাতত একাদশ দ্বাদশের যেহেতু পরীক্ষার্থীর সংখ্যা কম ছিল, প্রায় 2.5 লক্ষের কাছাকাছি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন, তাই একাদশ দ্বাদশের আগে মেধা তালিকা উত্তরপত্র আপলোড করে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে দিতে চাইছে এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের যে নয়া বিধি সেখানে স্পষ্ট করেই বলা হয়েছে যে 1:1.6 অনুপাতে ইন্টারভিউয়ের জন্য পরীক্ষার্থীদের ডাকা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষায় যত সফল হবেন তার থেকে 1.6 বেশি পরীক্ষার্থীদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। এক্ষেত্রে যদি 100টি শূন্যপদ থাকে তাহলে 160 জন পরীক্ষার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। সেই ইন্টারভিউ প্রক্রিয়াও নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই শুরু করতে চলেছে এসএসসি। আগেই আমরা জানিয়েছিলাম যে রিজিয়ন ধরে এসএসসি ইন্টারভিউ করবে, অর্থাৎ কেন্দ্রীয়ভাবে নয়। স্কুল সার্ভিস কমিশনের যে 5টি রিজিয়ন আছে সেই 5টি রিজিয়ন ধরেই এসএসসি ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করবে। কারণ একটাই, যাতে দ্রুত ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে দ্রুত চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। কারণ এসএসসির কাছে সুপ্রিম কোর্টের টাইমলাইন রয়েছে, 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। বেশ, রাজ্য সঙ্গীত এবার স্কুলে প্রার্থনা সঙ্গীত। হ্যাঁ, সব সরকারি স্কুলে রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত স্কুলগুলিকে কি নির্দেশিকা দেওয়া হয়েছে? দেখো, কিছুক্ষণ আগেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি নির্দেশিকা রাজ্য জুড়ে প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের পাঠানো হয়েছে এবং এখনও পাঠানোর প্রক্রিয়া চলছে। সেখানে মধ্যশিক্ষা পর্ষদ বলছে যে স্কুলে স্কুলে যখন প্রার্থনা সঙ্গীত হবে সেই সময় রাজ্যের যে রাজ্য সঙ্গীত আছে, অর্থাৎ বাংলার মাটি বাংলার জল, এই গানটি গাইতে হবে প্রার্থনার সময়ও এবং এটা বাধ্যতামূলকভাবে গাইতে হবে। তেমনটাই নির্দেশিকা রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন স্কুলগুলিকে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তরফে দাবি করা হচ্ছে, যেহেতু স্কুল শিক্ষা দপ্তরের তরফেই নির্দেশিকা দেওয়া হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে তা কার্যকর করার জন্য, সেই কারণেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে কার্যকর করা হচ্ছে। অর্থাৎ আগামীকাল থেকে স্কুলে স্কুলে ক্লাস শুরুর আগে যে প্রার্থনা হয় সেই প্রার্থনার সময়ও প্রার্থনা সঙ্গীত হিসাবে রাজ্যের রাজ্য সঙ্গীত গাইতে হবে, তেমনটাই মধ্যশিক্ষা পর্ষদের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে এবং এই নির্দেশিকা দ্রুত কার্যকর করতে বলা হয়েছে রাজ্য জুড়ে সরকার অনুমোদিত প্রত্যেকটি স্কুলকে। বেশ, বার্থ সার্টিফিকেট তৈরিতে দুর্নীতি, লালগোলার পাইকপাড়া পঞ্চায়েতে রীতিমতো উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। আগে সেই ছবিটা দেখাই, দেখুন। সার্টিফিকেট প্রদান হয়ে গেছে, তাহলে সার্টিফিকেট প্রদান হওয়ার পরে সার্টিফিকেটের এফিডেভিট পাওয়া যাবে। আমরা টাকা তুলছি জন্ম সার্টিফিকেট নাম করে, আমরা এফিডেভিট নাম করে, আমরা দালাল চক্র খুলে উকিলকে সেটিং করে আমরা দালাল চক্র খুলে এই পঞ্চায়েত পরিচালিত করছি। এ আমরা পাইকপাড়া অঞ্চল হিসাবে আমরা ধিক্কার জানাই। এই পঞ্চায়েত যারা প্রধানকে জবাব দিতে হবে। ডিজিটাল সার্টিফিকেট তৈরিতেও বাধ্য করার একটা অভিযোগ উঠে আসছে। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, ঠিক কি অভিযোগ? কারণ যে ছবি আমরা দেখতে পাচ্ছি এবং যে অভিযোগ উঠে আসছে, ঠিক কি ঘটেছে? কারণ অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে, এরকম একটা অভিযোগও উঠছে। দেখো, এই এসআইআর এর আবহাওয়ার মধ্যে একটা ডিজিটাল সার্টিফিকেট করার জন্য কিন্তু ঝোঁক পড়েছে মানুষজনের মধ্যে। যে ছোট ছোট বাচ্চাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে সেই বার্থ সার্টিফিকেটকে ডিজিটাল করার জন্য তো পঞ্চায়েতে কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। লালগোলার যে পাইকপাড়া পঞ্চায়েত রয়েছে সেই পাইকপাড়া পঞ্চায়েতেও কিন্তু প্রচুর মানুষ প্রতিদিন কিন্তু হাজির হচ্ছে, কিন্তু সেখানে কি হচ্ছে, সেখানে তোমার মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, যে এই ডিজিটাল সার্টিফিকেট করতে গেলে এফিডেভিট করতে হবে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে সিগনেচার করাতে হবে। সেই কারণে কিন্তু কোথাও 1500 টাকা, কোথাও 2000 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে বলে কিন্তু অভিযোগ। এবং পঞ্চায়েতের পক্ষ থেকে 150 টাকা করে একটা চালান নেওয়া হচ্ছে, তার বাইরে উপরি টাকা নেওয়া হচ্ছে বলে কিন্তু অভিযোগ। এবং এই অভিযোগ তুলে কিন্তু আজকে রীতিমতনভাবে পাইকপাড়া পঞ্চায়েতে বিক্ষোভ দেখান সাধারণ মানুষজন। এবং সাধারণ মানুষজনের অভিযোগ যে যাদের কোনো রকম ভুল নেই তাদেরকেও কিন্তু বলা হচ্ছে যে এফিডেভিট করতে হবে, কোর্টে যেতে হবে, এবং তাদেরকে সেই কারণে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে কোনো রকম রসিদ দেওয়া ছাড়া। এবং তারপরে কিন্তু সেখানে ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এবং এই প্রতিবাদে কিন্তু আজকে সাধারণ মানুষজন যারা গ্রামবাসী রয়েছেন এই পাইকপাড়া পঞ্চায়েতের, তারা কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, কংগ্রেস পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান আব্দুস সামাদ কিন্তু সে কথা অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন সামান্য একটা টাকা নেওয়া হচ্ছে, এর সঙ্গে কোনো রকমভাবে পঞ্চায়েত জড়িত নয়, বাইরের কোনো লোককে দিয়ে টাকা দিয়ে এই ধরনের কাজ করানো হচ্ছে। বেশ,
জন্ম সার্টিফিকেট নামে সাধারণ মানুষ এখানে হয়রানির শিকার হচ্ছে। মানুষকে বলছে নাম সব ঠিকঠাক আছে, যেটা ভুল আছে সেটা হয়তো এফিডেভিট করতে পারে, কিন্তু সঠিক থাকার সাথে এফিডেভিট চাইছে। এমনকি তারা এফিডেভিটের সঠিক সার্টিফিকেট প্রদান করছে বা আছে, সেটাকে টাকা তোলার নামে 300, 400, 500 এবং পঞ্চায়েত বর্তমানে একটা নাকি নিয়ম করেছে 150 টাকা চালান কাটতে হবে। আর এসআইআর ঘোষণা হওয়ার পর এই রাজ্যে তারপর আমরা দেখেছি বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক আত্মহত্যার খবর এসছে এসআইআর আতঙ্কে। আবারও একটা ঘটনা, আবারও এসআইআর আতঙ্কে আত্মঘাতী বহরমপুরে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠছে। ঠিক কি ঘটেছে প্রণবের কাছ থেকে জানবো। প্রণব, 2002-এর তালিকায় নাম নেই, আর সেই আতঙ্ক থেকেই প্রাণ চলে গেল। পরিবার কি বলছে? দেখো, পরিবারের মধ্যে শুধুমাত্র হাহাকার ছাড়া আর কিছুই করার নাই। একদমই গরিব, মশলা মুড়ি বিক্রি করে কিন্তু জীবিকা নির্বাহ করতেন। একমাত্র উপার্জনকারী ব্যক্তি ছিলেন এই তারক শাহ। এবং বহরমপুর শহরের একবারে প্রাণকেন্দ্রে এই গান্ধী কলোনি, এবং সেই গান্ধী কলোনিতে প্রায় 60 থেকে 70 বছর ধরে বসবাস করছিলেন এই তারক শাহ। কিন্তু 2002 সালে তোমার যে ভোটার লিস্ট, সেখানে কিন্তু তার নাম নেই। এবং তারপরে কিন্তু সে রীতিমতনভাবে বিভ্রান্ত হয়ে গিয়েছিল, আতঙ্কিত হয়ে গিয়েছিল। গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল। এবং যেহেতু তোমার কলোনি এলাকা, সেই কারণে কাগজপত্র ঠিক মতনভাবে তৈরি করা নাই। এবং কিছুদিন আগেই মেয়ের বিয়ে হয়েছে, এবং সেই মেয়ে শ্বশুর বাড়ি থেকেও কিন্তু তার মেয়ের কাগজপত্রের জন্য চাপ দিচ্ছিল। তাই নিয়ে কিন্তু পুরোপুরিভাবে পরিবারটি বিভ্রান্ত হয়ে পড়েছিল। বিভিন্ন জায়গায় যাওয়ার পরও সেই কাগজ পাচ্ছিল না। তারপরে কিন্তু আজকে দুপুরবেলাতে হঠাৎ করে বাড়িতে কেউ না থাকার সুযোগে কিন্তু বাড়ির মধ্যেই সে আত্মহত্যা করে। এবং যদিও তৃণমূলের যিনি পুরপ্রধান রয়েছেন নারুগোপাল মুখোপাধ্যায়, তার দাবি যে এইভাবে হঠাৎ করে এসআইআর ঘোষণা করে দেওয়ায় মানুষের মধ্যে একটা যে কোনো রকমভাবে সচেতনতা করে যদি এই ঘোষণা করা হতো একটা প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে মানসিক প্রস্তুতির সময় পেত। কিন্তু মানুষ পুরোপুরি বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। শুধুমাত্র গান্ধী কলোনিতে এই একমাত্র তারক শাহ নাই। যে আমরা যখন গিয়েছিলাম তখন একেবারে মশলা মুড়ি বিক্রি করে পেট চালাতেন, এবং এসআইআর আতঙ্কে তার প্রাণ চলে গেল, কারণ 2002-এর তালিকায় তার নাম নেই। বেশ প্রণব, জামাই বলছে যে কাগজ পাঠাতে হবে, কালকে 1টা-1:30টার সময় কাগজ জেরক্স করে জমা দিতে হবে। ধর বাবা বলছে আমি কি করব, কাগজ তো দিয়ে আবার নিয়ে গেল আমার স্কুলে সব সার্টিফিকেট নিয়ে, বললো দেখি গা হচ্ছে নাকি, দিয়ে বলছে হচ্ছে না, দিয়ে বলছে কি করব, না তো আমাকে সুসাইডই করতে হবে, তাই বলছে। ভোট দেয় চিন্তা করছিল, বলছে কি করব, আমি কাজে গেছিলাম, আমি কাজ থেকে এসে দেখছি ফুল গাছে দেখছি গামছা দিয়ে ঝুলছে। আমরা বাড়িতে ছিলাম স্যার, আমরা তো দেখিনি। একটা ছেলে আমাদেরকে বললো, তখন আমরা ছুটে এসে দেখছি ও ডাল ভেঙে পড়ে গেছে। তো আমরা যেটুকু করার একটু মাথায় জল দিলাম, হাত বুলালাম। বলার পরে তখন বললাম যে পেটটা যখন ধুকধুক করছে তাহলে আপনি হসপিটাল নিয়ে যান। দিয়ে হসপিটাল পাঠিয়েছি স্যার আমরা। হ্যাঁ, এটা আতঙ্কই হচ্ছে আমাদের তো তাই হচ্ছে। 56 বছর থেকে আমি আমার বয়স, তার থেকে আমি সমানে ভোট দিয়েছি, আমার ডকুমেন্ট সবই আছে, কিন্তু আমাদের তো তাই হচ্ছে। মা যে কোন কাল মারা গেছে আমরা জানি না, সেটাও নেই। বাবার কোনো বিয়ে পাচ্ছি না, এটা কি হবে বলেন? আতঙ্কই ছিল, উনি খুবই মন মরা ছিল। যেখানে এসে চালু হওয়ার আগেই মানুষ আতঙ্ক মরে যাচ্ছে, তাহলে একটা কি কাউন্সিলিং, একটা কি সার্ভে দরকার ছিল না? সবাই আতঙ্কিত হয়ে আছে। এবার আতঙ্কিত হয়ে থাকা স্বাভাবিক। এর তো 2002 সালে নাম আছে, বা এখনো নাম আছে। এসআইআরে এখনো পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গে 7-8 জন মারা গেল, আত্মহত্যা করলো। তাহলে এই মৃত্যুর জন্য দায়ী কে হবে? এসআইআর নিয়ে কোনো রকম আত্মহত্যা এই জেলায় কেন, এই রাজ্যেও হয়নি। যতই আকাশে শগুন ঘুরুক, তার চোখ কিন্তু ভাগাড়াই থাকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের চোখ এখন শ্মশানের দিকে, কবরের দিকে। কোথায় কে মরছে সেইটা নিয়ে তার রাজনীতি করছে। দায়িত্ব নিয়ে বলছি, এবং আমাদের জেলায় যেহেতু মৃত্যু ঘটেছে, এর অ্যাকশন কি হয় আপনি 24 আওয়ার্সের মধ্যে দেখতে পারেন। ব্যান্ডেলের বস্তিবাসীরা জোড়া উদ্বেগের মধ্যে রয়েছে। কেন? ব্যান্ডেলে রেল লাইনের ধারে দেশবন্ধু পল্লী 30 বছর আগে বস্তি করেছিলেন পূর্ববঙ্গীয় মতুয়ারা, কিন্তু তারপর অনেকেরই নাম নেই 2002-এর তালিকায়। স্বাভাবিকভাবেই তারা মাথা গোজার ঠাঁই হারানোর আতঙ্ক করছেন। সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, কোথাও গিয়ে তাদের মধ্যে এই উদ্বেগ কাজ করছে যে এবার তাদের সবটা ছেড়ে চলে যেতে হবে না তো? কৃষ্ণপুরের সমস্ত জল
দেখো, তোমায় প্রথমে বলবো এদের এমন অবস্থা মরার উপর খাড়ার ঘা। কেন? যে এদের এমনিতেই অনেকের ভোটার তালিকায় নাম নেই, একটা দুশ্চিন্তার মধ্যে তারা ছিলেন। তার উপরে 14 দিনের একটি রেলের নোটিশ যায় ওই এলাকায়, যে হুগলি স্টেশন রেল পাড়াপাড়ে দেশবন্ধু পল্লী যে এলাকার বাসিন্দারা রয়েছে তাদেরকে এখন একটা নোটিশ পড়ে রেলের তরফ থেকে 14 দিনের মধ্যে উচ্ছেদ হতে হবে ওখান থেকে। তারা এমনি দুশ্চিন্তার মধ্যে ছিল যে তাদের অনেকেই ভোটার তালিকায় তাদের নাম নেই, তার উপর আর একটা দুশ্চিন্তা তাদের মাথার উপর এলো যে তাদের ওখান থেকে উচ্ছেদ হতে হবে। তারা দিনমজুরি কাজ করে, তারা অনেক কষ্ট করে তারা কোনো রকম পাকা ইটে পাকা ছাদে তারা বাড়ি করে, এবং তারা মাথায় তারা কোথায় যাবে এই 14 দিনের মধ্যে তাদের উচ্ছেদের যে নোটিশ আসে, তাদের চিন্তার মধ্যে, তারা দুশ্চিন্তার মধ্যে তারা রয়েছে। বেশ, এখন আমি কোথায় যাবো? বাচ্চা কাচ্চা নিয়ে, ছেলে নিয়ে, বউ নিয়ে কি করবো আমি এখন? আমার তো টাকা পয়সাও নাই, আমি বড় অসহায়। আমার জায়গা নিতে আমার কোথায় যাবো? আমাদের জায়গা দিয়ে তারপর কিছু একটা করতে হবে। এই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে বাড়িঘর ভেঙে দিলে আমরা কোথায় যাবো? আমরা চাইছি যে একটু জায়গার ব্যবস্থা করে দিই। আমরা ঘর করেছিলাম তখন এখানে পুরো নর্দমাই ছিল, একটা ঝিল ছিল। এখন এই পরিস্থিতিতে আমাদের যদি সেই থাকার আশ্রয়টুকু চলে যায় তাহলে আমরা কি করব? যা সর্বস্ব দিনমজুরি কাজ করে এই সংসার ধর্ম করার পরে এই ঘর বাড়ি করেছে, আজকে যদি রেল উচ্ছেদ করে দেয় এই মানুষগুলো কোথায় যাবে? আমাদের একটা নির্দিষ্ট জায়গা যতক্ষণ না করে দিচ্ছে কেন্দ্র সরকার ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে উঠছি না। এই একটা আমাদের আন্দোলন চলছে, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাচ্ছি। রেলের জায়গা স্বাভাবিকভাবে রেল নেবে, কিন্তু যদিও এটা ঠিক যে অনেক গরিব মানুষ, এখানকার অনেক মানুষ দীর্ঘদিন ধরে ওখানে বসবাস করছে, রেলের জায়গাতে বসবাস করছে, সেটাও একটা বিষয় আছে। কিন্তু রেল যেহেতু রেলকে বাড়াতে হবে, পরিষেবা বাড়াতে হবে, রেলকে আরো উন্নত মানের পরিষেবা দিতে হবে, তো স্বাভাবিকভাবে রেলের জায়গা তাদের রেল লাইন করার জন্য বা অন্য কাজের জন্য রেল লাইন লাগবে। 2002-এর তালিকায় নাম বাদ কাউন্সিলরের, তৃণমূল কাউন্সিলর ও তার পরিবারের নামও বাদ। অভিযোগ আসানসোলের 78 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, দেখো, 78 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের দাবি কি তার 2002-এর তালিকা যে প্রকাশ করেছে নির্বাচন কমিশন, সেই তালিকায় তার নাম বাদ গেছে। অথচ সেই তার ভোটার কার্ড 1997 সালে তৈরি হয়েছে এবং তিনি তবে থেকে ভারতের সমস্ত নির্বাচনে তিনি ভোট দিয়ে আসছেন। শুধু তার নাম বাদ না, তার বাবার নাম বাদ গেছে, যার জন্ম ভারতে হয়েছে, আসানসোলে তার জন্ম হয়েছে, তার নাম বাদ গেছে। তার মায়ের নাম বাদ গেছে, তার মায়ের জন্ম হয়েছে পাশের জেলা পুরুলিয়াতে। এই গোটা পরিবারের নাম বাদ যাওয়াতে তিনি নির্বাচন কমিশনের যে তালিকা প্রকাশ করেছে 2002 সালে, তার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন করেছেন। শুধু কাউন্সিলরের অভিযোগ শুধু তার পরিবার নয়, তার ওয়ার্ডের একাধিক বাসিন্দাদের যাদের বয়স থাকার কথা, বয়স অনুযায়ী 2002-এর তালিকায় নাম, কিন্তু তাদের নাম বাদ গেছে, যার ফলে কিন্তু চিন্তিত তারা। অনেকে মানুষ তারা টেনশনে অসুস্থ হয়ে পড়ছে। যদি এই সময় নাম বাদ যেভাবে বাদ দিয়েছে নির্বাচন কমিশন, বা যার ভুলের জন্য নাম বাদ, একেবারে এরপর কি হয় অবশ্যই সেটাই দেখার। দীপক, আমি, আমার বাবা, আমার মা কারোরই 2002-এর যে ভোটার লিস্ট পাবলিশ করেছে নির্বাচন কমিশন, সেখানে আমাদের কোনো নাম নেই। এটা আমার ভারতীয় পাসপোর্ট, 1993 এপিক কার্ড, চাইলে এগুলো নির্বাচন কমিশন নিয়ে ফরেনসিক টেস্ট করতে পারে। আমরা তো আমাদের নামগুলো সব বৈধ ডকুমেন্টস আছে, আমরা তুলে দেব, কিন্তু গড়ে দেখছি একটা ভালো পার্সেন্টেজ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে নির্বাচন কমিশন কি কারণে 2002-এর ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট পাবলিশ করলো? 2002-এ উনি বামপন্থী ছিলেন, বেল কলোনিতে থাকতেন সেই সময়, কেন সেই সময় ওনার নামটা নেই সেটা উনি ভালো বলতে পারবেন। আর নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী যে 12টি ডকুমেন্ট চাই, সেই 12টি ডকুমেন্টের যে কোনো একটি ডকুমেন্ট নিয়ে গেলে যে কারুর যার নাম ভোটার লিস্টে নেই তার নাম সেখানে নথিভুক্ত হবে। আমরা ভারতীয় জনতা পার্টি চাইছি ত্রুটি মুক্ত ভোটার লিস্ট তৈরি করা। 2002-এর তালিকায় নেই বিজেপি নেতার নাম। রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভাশিস চৌধুরী, রামপুরহাটের প্রাক্তন উপপুরপ্রধানও তিনি, কিন্তু ভোটার লিস্টে নাম নেই। আরো ডিটেল জানাতে পারবে এই বিষয়ে অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, 2002-এর তালিকায় বিজেপি নেতার নাম নেই, এরপর সুরাহা কোথায়, কি ঘটেছে?
দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই এসআইআর আবহে ভোটার তালিকায় বিশেষ যে নিবিড় সংশোধন লিস্ট, সেখানে দেখা যাচ্ছে রামপুরহাট পুরসভার 5 নম্বর ওয়ার্ডের 67 নম্বর যে পার্ট, সেই পার্টে সেখানকার যিনি প্রাক্তন কাউন্সিলর ছিলেন বিজেপির, ঠিক তার নাম নেই। 2000 সাল থেকে সে কাউন্সিলর ছিল 2010 অবধি, এবং 2001 সালে ভাইস চেয়ারম্যান ছিলেন রামপুরহাট পুরসভায়। পাশাপাশি 2011 সাল এবং 21 সালে বিজেপির রামপুরহাট বিধানসভা থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং ঠিক তার নাম নেই এই লিস্টে। সেখানেই কিন্তু সেই বিজেপি নেতাও হতবাক যে তার নাম নেই হঠাৎ করে, এবং তিনি যেটা দাবি করেছেন যে তৎকালীন বাম সরকার সেখানে প্রচুর বৈধ ভোটার নাম বাদ দিয়েছে, এবং বর্তমান তৃণমূল সরকারও প্রচুর বৈধ ভোটার নাম বাদ দিয়েছে। তবে শাসক দলের তরফ থেকে বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে এই যে বিজেপি নেতা নাম বাদ দিয়েছে সেটা কিন্তু একদমই ঠিক না নির্বাচন কমিশনের, এবং এই বিষয়েই বর্তমান শাসক দল এবং রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তৃণমূল নেতৃত্ব যে আন্দোলন করছেন যে বৈধ ভোটার বাদ দেওয়া হচ্ছে, এবং সেই মতো যে লিস্ট বের হয়েছে সেটা কিন্তু সঠিক না, তেমনটা শাসক দল দাবি করছে। যদিও সেই বিজেপি নেতা তার নাম নেই, সেই নিয়ে কিন্তু বাম সরকারকে তৎকালীন এবং বর্তমান শাসক দলকে দায়ী করছেন। বেশ, পশ্চিমবঙ্গের যারা সত্যি করে ভারতবর্ষের বাসিন্দা আছে, যাদের সবকিছু তথ্য আছে, তাদের নিয়ে কোনো অসুবিধা নেই। 2002 সালের যে ভোটার লিস্টে তাতে আমার বাবার নাম আছে, আমার স্ত্রীর নাম আছে, আমার ভাইয়ের নাম আছে, আমার নামটা নাই। তো এই কাজ তো আমরা করিনি, তৎকালীন সিপিএম আমলে তাদের প্রশাসন, এসডিও তাদের, যারা কর্মচারী তাদের কর্মচারী ইউনিয়ন ছিল তারা করেছে। তো কেন বাদ গেল সেটা তো তৎকালীন ওদের স্বভাবই ছিল, এবং সিপিএম যেমনি করে এসছে তৃণমূলও করছে। 2002 সালের যে ভোটার তালিকা, সেই তালিকা তো নির্বাচন কমিশনই করেছেন, এবং সেইটা আমরা পরিষ্কারভাবে বলছি যে অসঙ্গতি রয়েছে এবং নানা ত্রুটি রয়েছে। সুতরাং এই ত্রুটির ফলে মানুষের হয়তো আশঙ্কাও জন্মে যাচ্ছে। তো স্বাভাবিকভাবেই কেন নাম নেই সে কথাটা ওরাই বলবেন। যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন, যিনি সেই ভোটার তালিকায় ভোট দিয়েছেন এবং পরপর বিভিন্ন নির্বাচনে লড়েছেন, স্বাভাবিক নামটা বাদ দেওয়া উচিত ছিল না। এদিকে বর্ধমানে বিজেপির বিএলএ কে মারধরের অভিযোগ উঠছে। কমিশনকে লিখিত অভিযোগ জানিয়েছে ইতিমধ্যেই বিজেপি। মারধরের অভিযোগ কাদের বিরুদ্ধে, ঠিক কি ঘটেছে? শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, বর্ধমানে বিজেপির বিএলও কে মারধরের অভিযোগ, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, ঠিক কি ঘটেছে? দেখো সোনিয়া, বিষয়টি হয়েছে বর্ধমান পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের 9 নম্বর বুথে। অভিযোগ যে সেখানে বিএলওর সঙ্গে কথা বলছিলেন বিজেপির বিএলএ অজয় আইচ, এবং এই শুধুমাত্র বিএলওর সঙ্গে কথা বলার অভিযোগে তাদের ওপর তৃণমূল কর্মী সমর্থকরা চড়াও হয় এবং তাকে হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, এবং তাকে মারধর করতে দেখে আর এক বিজেপি কর্মী বাপি রায় এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ, এবং তাদেরকে বাড়ি ভাঙচুরের হুমকি দেওয়া হয়, এমনকি পার্টি অফিসে দেখা করতে পর্যন্ত বলা হয়। এমন অভিযোগ বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে জানানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য যে ভোটার তালিকা নির্ভুল করার দিকেই তাদের লক্ষ্য রয়েছে, এবং কোনো রকম যাতে অশান্তি না হয় সেদিকেও দলের স্পষ্ট নির্দেশ রয়েছে। তাই বিজেপির এই অভিযোগের কোনো সারবত্তা আছে কিনা তা খতিয়ে দেখা হবে, এবং আইনের পথে চলবে এরপরও যদি এই ঘটনা ঘটে থাকে। সব মিলিয়ে এই যে ঘটনা, এই ঘটনাকে কেন্দ্র করে একটা রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে বর্ধমান শহরে। আমার বিএলএ 2 যে ছিল অজয় আইচ, উনি বিএলএর সাথে কাজ করছিল। সকালবেলায় কিছু আর্মাদ বাহিনী কাঞ্চনগাছির লোক তারা এসে তাকে টানাহাজিরা করে, চত্থাপ্পড় মারে। আমি আটকাতে যাওয়ার পরে আমাকেও মারধর করে, বুকে মেরেছে, গালে মেরেছে, লাথি মেরেছে। কেন মারলো? কেন আমাকে মারলো? যে বিএলএর সাথে কাজটা করছিলাম, আর কি নির্বাচন কমিশনের কাজটা করছিলাম। মানে ওনাদের সাথে কেউ বিজেপির কেউ থাকা যাবে না, তৃণমূলের লোক যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে সর্বস্তরে যে নির্দেশ, সেই নির্দেশ পৌঁছে দিয়েছি যে বৈধ সমস্ত ভোটারের নাম যাতে নথিভুক্ত হয় সেদিকে নজর রাখতে হবে, কাউকে কোনো বাধা দেওয়া যাবে না।
এবং তারপরেও যদি এরকম ঘটনা কেউ ঘটিয়ে থাকে, সে ঠিক করেনি, আইনের পথে চলবে। তবে বিজেপি এরকম অনেক মিথ্যা অভিযোগ করছে, অভিযোগটা ঠিক কিনা সেটাও যাচাই করে দেখতে হবে। কোথাও কোনো বাধা দেওয়ার প্রশ্ন নেই এবং কোথাও কোনো রকমের বাধা দেওয়াকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেবে না। আচ্ছা, এই যে এসআইআর এর ফর্ম দেওয়া, এই কাজগুলো তো বিএলওর করার কথা, বুথ লেভেল অফিসারের করার কথা। কিভাবে করার কথা? একেবারে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে দেওয়ার কথা। কিন্তু এসআইআর এ বাড়ি বাড়ি যেতে অনীহা কেন, এই প্রশ্ন উঠছে জানেন? তার কারণ প্রধানের বাড়িতে বসে এসআইআর এর ফর্ম বিলি করছেন বিএলও। ঠিক কি ঘটেছে একটু দেখি। আগে ছবিটা দেখাই। এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, আর বিতর্কে মালদার চাচলের 241 নম্বর বুথের বিএলও। দেখুন। তোমাকে কি বলেছে? বাড়ি বাড়ি দিতে 1 নাম্বার থেকে শুরু করতে বলেছে, 300 দিয়েছে। তুমি 400 চাইলে ওকে দিতে পারবা না? না না না, সেবক রয়েছে আমার সঙ্গে, সেবক বাড়ি বাড়ি যাওয়ার কথা তো বিএলওর, তাহলে বুথ লেভেল অফিসার পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে এসআইআর এর ফর্ম বিলি করছেন কেন? একদমই দেখো, মালদার চাচলের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর এলাকার ঘটনা, যেখানে 241 নম্বর বুথে বিএলও অলোক চক্রবর্তী, তার বিরুদ্ধে অভিযোগ। এই অভিযোগ সামনে এনেছে বিজেপি এবং একই সঙ্গে এই ভিডিও সংবাদ মাধ্যমে হাজির করানো হয়েছে বিরোধীদের তরফ থেকে, এবং সেখানে বলা হচ্ছে যে প্রধানের বাড়ি থেকে এসআইআর এর ফর্ম বিলি করছেন এই বিএলও, আর যেটা সম্পূর্ণভাবে বিধিভঙ্গ, এমনটাই অভিযোগ করছে বিরোধীরা। যদিও এই বিএলও তিনি যেটা বলছেন যে ছবি দেখানো হচ্ছে সেটা কোনো ফর্ম বিলির ছবি নয়, বিরোধীরা যে অভিযোগ তুলছে সেটাও ঠিক নয়। তিনি ফর্ম গুছাচ্ছিলেন, সেই ছবি তুলে সেই ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে, এবং ইতিমধ্যেই তিনি ওই এলাকার একাধিক বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছেন, এবং বাকি যা ফর্ম রয়েছে সেগুলিও বাড়ি বাড়ি বিলি করা হবে, এমনটা বিএলওর দাবি। যদিও বিরোধীরা কিন্তু সরব, তারা বলছেন কেন এই পরিস্থিতিতে প্রধানের বাড়ি থেকে ফর্ম গোছানো, ফর্ম বিলি, এই ধরনের কাজ যেটা কমিশনের কর্মী হিসেবে তিনি এই মুহূর্তে করছেন, কেন তিনি এই ধরনের কাজ করবেন তা নিয়ে স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয়েছে। আর তৃণমূল বলছে যে এখানে কোনো বিএলএরা থাকবেন বিভিন্ন দলের, এখানে তৃণমূলের কোনো লোক ছিল না, ফলে কোথায় কি হচ্ছে সেই ছবি তুলে বিরোধীরা সামনে এনেছে, এটা উদ্দেশ্যপূর্ণ। বেশ, এগুলো ফর্ম তো আপনি 241 নাম্বার বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে, কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে। আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো। আমি বসে গুছাচ্ছিলাম, সিরিয়াল ভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। গুছাতে দেরি সমস্যা হচ্ছে, একটা হচ্ছে শোনা, যা যা প্রমাণ আছে সেগুলো দেখে দিবে, ফর্মটা ফিল আপ করে জমা দিবে। যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়, আমাদের বিএলও ছিল, তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ 2 ছিল। বিএলএ 2 সবসময় বিএলওকে হেল্প করবে এবং তার পাশে থাকবে, এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয়। ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা বিএলএ 2 ছিল না, তো কি করে এলে ভুলভাল অভিযোগ যায়, তাই বিভ্রান্তিমূলক। দেখেন, ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না, এই জন্য এরা ভুলভাল বকছে বিজেপি। এবার আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাপড়ের পার এলাকায় নজর রাখবো। কেন নজর রাখবো? তার কারণ সেখানে বিজেপি নেতা বিএলও, বিজেপি মন্ডল সভাপতি রঞ্জিত সরকার। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রাজকুমার, রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, পঞ্চায়েত ভোটে ইনি তো প্রার্থীও ছিলেন, যিনি এখন বিএলও। একদমই, দেখো, গত পঞ্চায়েত ভোট যে ছিল, পঞ্চায়েত ভোটে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, তার পঞ্চায়েত সমিতির আসনে কিন্তু এই যে বিজেপির নেতা, যিনি আলিপুরদুয়ার 1 নম্বর মন্ডলের সভাপতি, তিনি কিন্তু প্রার্থী হয়েছিলেন পঞ্চায়েত সমিতির আসনে। শুধু তাই নয়, এই যে বিজেপি নেতা যে রঞ্জিত সরকার, তিনি হচ্ছেন সলসলাবাড়ি যে মডেল হাই স্কুল আছে তার ভোকেশনাল টিচার, এবং এই ভোকেশনাল শিক্ষক হওয়ার সুবাদেই কিন্তু তিনি বিএলওর যে দায়িত্ব, সেই বিএলওর দায়িত্ব পেয়েছেন। তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে এতদিন বিজেপি অভিযোগ তুলছিল যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় পদাধিকারীরা বিএলওর পদে রয়েছেন, তারা দুর্নীতি করছেন, তারা স্বজন পোষণ চালাচ্ছেন, এরকম অভিযোগ কিন্তু বিজেপি তুলছিল। কিন্তু বিজেপিরই একজন একেবারে মন্ডল সভাপতি, যে গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির প্রার্থীও ছিলেন। আমি কিন্তু আজকে থেকে বিএলও না, হঠাৎ করে বিএলও না। আমি যখন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছিলাম না, তার আগে থেকে আমি বিএলও।
আমি প্রায় 14-15 বছর থেকে বিএলও, এবং মাঝখানে যখন আমি পার্টির সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাই এবং ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ার 1 নং মণ্ডলের প্রেসিডেন্ট হই, তারপর আমি বিডিও সাহেবকে এবং জয়েন্ট বিডিও সাহেবকে একবার নয় 3-3বার চিঠি করেছিলাম যে আমি নিউট্রালি হয়তো কাজটা নাও করতে পারি, লোকের চোখে খারাপ লাগতে পারে যে একটা দলের দায়িত্বে আছে কি করে বিএলওর কাজ করছে, তো ওদেরকে চিঠি করেছিলাম, ওনারাই বলেছে আপনারা কাজ করুন না, কমপ্লেন তো আসেনি, তো আমি কি করতে পারি। এদের তো মানে আর তো কোনো কাজ নেই এদের, তো এরা প্রথমত হচ্ছে এনআরসি, তারপরে হচ্ছে সিএ, তারপরে হচ্ছে এখন হচ্ছে এসআইআর, এদের নিয়ে এদের মানে উন্মাদনা ছাড়া ওদের আর কিছু না, ওরা কাজ করবে না, সারা বছর তো ওরা মানে মানুষের জন্য কাজ করে না। আমাদের ধারণা ছিল এটা যে কাজটা সুষ্ঠুভাবে হোক, সে বিজেপি করুক বা তৃণমূল করুক, এটা তো কোনো রাজনৈতিক কাজ নয়, কাজটা যাতে সঠিকভাবে হয়, সঠিক লোক যাতে কাজটা করতে পারে। এটা তো পুরোপুরি প্রশাসনের ব্যর্থতা। আমরা জানি না যে প্রশাসন কি এখনো নাকে তেল দিয়ে ঘুমিয়ে রয়েছে কি নেই। একজন তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সে অঞ্চল প্রেসিডেন্ট, হ্যাঁ, তো তাকে বিএলও বানিয়ে দিচ্ছে। আমাদের বক্তব্য পরিষ্কার, যারা নির্দিষ্ট দায়িত্বে রয়েছে তো তাদেরকে অবশ্যই প্রশাসনের উচিত তাদের বিএলওর দায়িত্ব থেকে তাদেরকে সরিয়ে দেওয়া এবং সেখানে নিরপেক্ষতা যাতে বজায় থাকে এরকম কোনো মানুষকে সেই দায়িত্ব দেওয়া। মণ্ডল সভাপতি ভারতীয় জনতা পার্টি কয়েকজন আলিপুরদুয়ার জেলাতেও ইতিমধ্যে তারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন, এবং পরিসংখ্যান এবং খোঁজখবর নিয়ে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের পদাধিকারীগুলো কিন্তু বিএলও হিসেবে আছে। তো আমি কারো বিরুদ্ধে অভিযোগ করছি না, এটা কাকে বিএলও হিসেবে রাখবেন কাকে রাখবেন না ওটা প্রশাসনিক সিদ্ধান্ত, এবং যেটাকে সর্বস্তরে ভারতীয় নির্বাচন কমিশন বিষয়টা দেখছেন এবং তাদের সিদ্ধান্তই সর্বোচ্চ সিদ্ধান্ত। এই বিষয়ে ব্যক্তিগতভাবে আর বলার নেই। নজর রাখবো, জলপাইগুড়িতে 4 বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। মাটিয়ালির গোবরা বস্তি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রকি, রয়েছে আমার সঙ্গে। রকি, কিভাবে তাদের অনুপ্রবেশ, কিভাবে গ্রেপ্তার? সোনিয়া, তোমাকে বলে রাখতে চাইবো যে মেটলি ব্লকের এলাকায় আজ কিন্তু এসআইআর এর জন্য ফর্ম দেওয়া শুরু হয়েছে বিভিন্ন এলাকায়, এবং এরই মধ্যে খবর আসে যে মেটলি ব্লকের অন্তর্গত বিধাননগর গ্রাম পঞ্চায়েতের গোবরাবস্তি এলাকায় কুমার বর্মনের বাড়িতে বেশ কয়েকজন রয়েছেন প্রায় 1 বছর ধরে, এবং তারা সকলেই বাংলাদেশি। এবং এই খবর পাওয়া মাত্রই কিন্তু পুলিশ সেখানে পৌঁছায়। মেটলি থানা পুলিশ সেখান থেকে কিন্তু 4 জনকে প্রথমে থানায় নিয়ে আসে এবং তাদের সঙ্গে কথাবার্তা বলে, তাদের পরিচয়পত্র দেখতে চান, এবং তা থেকে কিন্তু পরিষ্কার হয়ে যায় যে তারা বাংলাদেশের বাসিন্দা এবং পঞ্চগড়ে তাদের আদি বাড়ি, এবং তারা প্রায় 1 বছর ধরে কিন্তু কুমার বর্মনের বাড়িতে ছিলেন। এবং যারা ধৃত তাদের মধ্যে একজন জগদীশ চন্দ্র রায় এবং সুচিত্রা রানী সহ তাদের পরিবার দাবি করছে 2024 সালে অনুপ্রবেশ। বেশ, পূর্ব বর্ধমানের 3 পুরসভার চেয়ারম্যান বদল করা হলো। পূর্ব বর্ধমানে 2 পুরসভার ভাইস চেয়ারম্যানকেও বদল করা হলো। কোথায় কোথায় আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রণদেব, রয়েছে আমার সঙ্গে। রণদেব, কোথায় কোথায় কোন কোন জায়গায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বদল করা হলো, কেন করা হলো? হ্যাঁ, দেখো, প্রথমত বলি যে পূর্ব বর্ধমান জেলায় 6টি পুরসভা আছে, তার মধ্যে 3টি পুরসভার চেয়ারম্যানকে বা প্রধানকে বদল করা হয়েছে রাজ্য তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে, এবং 2 জায়গায় উপপুরপ্রধানকে বদল করে দেওয়া হয়েছে। কালনার পুরপ্রধান আনন্দ দত্তের বদলে পুরপ্রধান করা হয়েছে রীনা বন্দ্যোপাধ্যায়কে, এবং দাইহাট পুরসভার পুরপ্রধান প্রদীপ কুমার রায়ের বদলে করা হয়েছে সমর কুমার সাহাকে, এবং ওখানে যে ভাইস চেয়ারম্যান যে উপপুরপ্রধান ছিলেন অজিত বন্দ্যোপাধ্যায় উনি আছেন, এবং কাটোয়া পুরপ্রধান উপপুরপ্রধান দুটোই বদল করা হয়েছে। কাটোয়ার পুরপ্রধান সমীর কুমার সাহার বদলে এখানে পুরপ্রধান করা হয়েছে কমলাকান্ত চক্রবর্তীকে, এবং উপপুরপ্রধান লক্ষিন্দর মণ্ডলের বদলে করা হয়েছে ইউসুফা খাতুনকে। সরিয়ে দেওয়া হলো দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর 3 সদস্যকে। সরানো হলো দীপঙ্কর লাহা, রাখি তিওয়ারি এবং অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে। আরো বিস্তারিত অর্পণ জানাতে পারবে এই বিষয়। অর্পণ, কি কারণে সরিয়ে দেওয়া হলো তাদের? প্রশাসক মণ্ডলীর সদস্য অর্থাৎ দীপঙ্কর লাহা
এবং যে রাখি তেওয়ারি, পাশাপাশি রয়েছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়। মোট 5 জনের সদস্য ছিল, কারণ এই পুরুষ প্রশাসক বোর্ড 5 সদস্যের টিম মিলে চলছিল এতদিন ধরে। এরপরেই কিন্তু একজনকে বদলি করা হয় কিছুদিন আগেই। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে রাখি তেওয়ারি এবং দীপঙ্কর লাহা তাদেরকেও কিন্তু বদলি করা হলো, অর্থাৎ এখন 2 জন রয়েছেন দায়িত্বে, পুর প্রশাসক মন্ডলীর দায়িত্বে 2 জন রয়েছেন। কাটমানি না দেওয়ার প্রকল্প থেকে নাম বাদ, বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম বাদের অভিযোগ ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত সেবক জানাতে পারবে। মালদার চাঁচলের দেবীগঞ্জ গ্রামে এরকম অভিযোগ কেন সেবক? একদমই দেখো, মালদার চাঁচলের দেবীগঞ্জ এলাকা অলিয়ন্ডা গ্রাম পঞ্চায়েতের এই এলাকা, সেখানে 20 জনেরও বেশি উপভোক্তা বলছেন যে তারা জনপ্রতিনিধি বা প্রশাসনের যারা দায়িত্বে ছিলেন তাদের একাংশকে যেহেতু কাটমানি দেননি, তাদের নাম বাংলার বাড়ি প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। প্রাথমিক যে তালিকা তৈরি হয়েছিল বা CWL লিস্ট, তাতে তাদের নাম ছিল, কিন্তু সুপার চেকিং এর পরে যে লিস্ট তারা অর্থাৎ কাটমানি দেওয়া হয়নি, তাই প্রকল্প থেকে নাম বাদ দিয়ে দেওয়া হলো। বেশ, বিনা অনুমতিতে গাছ কেটে ফেলা হয়েছে, আর তাতে 3 জন ইতিমধ্যেই জালে। হাওড়ার নটবর পাল চৌধুরী লেনে ঠিক কি ঘটেছে আরো বিস্তারিত জানাতে পারবে দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কাদের গ্রেপ্তার করা হলো, কেনই বা বিনা অনুমতিতে গাছ কেটে ফেললেন তারা? দেখো, এই প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু ইতিমধ্যেই একটি কারখানার মালিক ব্যবসায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার পাশাপাশি যে 3 জন মূলত শ্রমিক যারা গাছ কাটছিলেন তাদেরকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। মূলত এই এলাকা থেকে নটবর পাল চৌধুরী রোড, সেখানে একটি কারখানার পাশ থেকে স্থানীয় মানুষজনরা কিন্তু ব্যাটরা থানায় অভিযোগ দায়ের করে যে সকাল থেকে হঠাৎ করে সেই এলাকার যে একাধিক গাছ, প্রায় 20 থেকে 25টি বড় বড় বহু পুরনো গাছ, সেগুলিকে কেটে ফেলছে বা তাদের কাছে কোনো অনুমতি আছে কিনা তারা সেটা জানে না। এরপর ঘটনাস্থলে ব্যাটরা থানার পুলিশ পৌঁছে যখন তাদের কাছ থেকে অনুমতিপত্র চায়, সেই সময় তারা কিন্তু কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি। এরপরেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কেন হঠাৎ করে এই ফাঁকা জায়গার গাছগুলিতে কাটতে শুরু করলো, এলাকার বাসিন্দাদের মনে করছে সেই গাছ কেটে পুরো এলাকার জমিটা তারা কিন্তু দখল করার চেষ্টা করছিল এই অসাধু ব্যবসায়ী। তার জন্যই তাদের কাছে কিন্তু অভিযোগ করে, ইতিমধ্যেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এখানে একটা জায়গা ছিল আগে থেকে, অনেক দিন থেকে পড়ে আছে, তো অনেক গাছ ছিল, পুরনো গাছ, মানে 100-200 বছর পুরনো। সেইটা পাশের কারখানায় একজন এসে এখান থেকে কাটিং করে সব বেচে দিচ্ছে উইদাউট পারমিশন। সব গাছগুলো কেটে দিচ্ছিল। আমরা ক্লাব থেকে এসে এখানে বাধা দিয়ে কাজটা আমরা বন্ধ করিয়ে দিয়েছি। পুলিশ তুলে নিয়ে গেছে তাদেরকে, 3 জনকে তুলে নিয়ে গেছে। কাল শিলিগুড়িতে ফিরছেন বিশ্বজয়ী রিচা ঘোষ। গতকাল প্রধানমন্ত্রী এবং আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ব সেরারা। আর ঘরের মেয়ে রিচাকে সংবর্ধনা জানাতে শিলিগুড়ি তৈরি। কিভাবে তৈরি, বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, শিলিগুড়িবাসীর অনেক পরিকল্পনা রয়েছে, কিভাবে শিলিগুড়ি তৈরি রিচাকে সংবর্ধনা জানাতে? দেখো, বিশ্বকাপ জয়ী বাঙালি প্রথম এই ক্রিকেটার রিচা আগামীকাল 9:25 বাগডোগরা বিমানবন্দরে নামবেন এবং সেখান থেকেই তার বরণ পর্ব শুরু হবে। হুটখোলা গাড়িতে তিরঙ্গা পতাকা সাজিয়ে তাকে নিয়ে আসা হবে সুভাষপল্লীর বাড়িতে, আর সেখানেই তার রকমারি খাবার নিয়ে হাজির থাকবে তার মা। পরবর্তীকালে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে তার বাড়ি সুভাষপল্লী থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত 400 মিটার রাস্তা লাল কার্পেট দিয়ে মুড়ে ফেলা হবে। পাশে থাকবেন বিভিন্ন ক্ষুদে ক্রিকেটার সহ মহিলা ক্রিকেটাররা। পরবর্তীকালে জাতীয় সঙ্গীত, পুলিশ ব্যান্ডের মাধ্যমে তাকে স্বাগত জানানো হবে, দেওয়া হবে নাগরিক সংবর্ধনা। এবং এই পুরো উদ্যোগ নিয়েছে শিলিগুড়ি পুর নিগম, পাশাপাশি বিভিন্ন ক্লাব সংগঠনের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা প্রদান করা হবে। এক কথায় বলা চলে, রিচাকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি শহর। সকাল থেকে দুপুর পর্যন্ত একেবারে নানা প্ল্যানিং রয়েছে সকলের। বেশ, এয়ারপোর্ট থেকে, পুরসভা থেকে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো গাড়ি যাবে, আমি নিজেই যাবো, আমাদের সহকর্মীরা যাবে। তো রিচাকে ওখানে সম্মাননা দিয়ে ওর বাবা মা থাকবে। রিচাকে হুটখোলা গাড়িতে আমরা শিলিগুড়িতে নিয়ে আসতে চাই। গাড়ি কনভয় থাকবে, ওয়ার্ড থেকে তারা তাদের মতো করে অনুষ্ঠান করবেন বাড়িতে। রিচার এই সাফল্য, এই জায়গা থেকে বিশ্ব মঞ্চকে জয় করা, এটা কিন্তু আমাদের একটা বিরাট মাইলস্টোন।
লালগড়ে আবারও হাতির তাণ্ডব। তালডাঙ্গা চাঁদরায় 25টি হাতির দলের হানা, আর হাতির তাণ্ডবে গ্রামবাসীরা একেবারে অতিষ্ঠ। রাজু রয়েছে আমার সঙ্গে। রাজু, আতঙ্কিত এলাকাবাসী, বন দপ্তর কি বলছে? কারণ এই রকম ভাবে হাতির তাণ্ডবে তো গ্রামবাসী অতিষ্ঠ। একদমই, কারণ যেভাবে হাতির দল এই এলাকায় প্রবেশ করছে তাতে মানুষ যেমন আতঙ্ক হচ্ছে, কারণ দেখা যাচ্ছে বিগত কয়েকদিন ধরে এই চাঁদরা এলাকায় যেভাবে হাতির দল রয়েছে এবং সেই দল যেভাবে চাষের ক্ষতি করছে তাতে আতঙ্কের মধ্যে রয়েছেন চাষিরা। অপরদিকে তালডাংরাতে যেভাবে হাতির দল ঢুকেছে সেখানেও মানুষ চিন্তিত। দুটো ঘটনাস্থলেই বন দপ্তরের আধিকারিকরা তাদের কর্মীদেরকে পাঠিয়েছেন, বিশেষ নজরদারি রাখা হচ্ছে এবং যে হাতির দলগুলি রয়েছে সেই সমস্ত হাতির দলকে পুনরায় জঙ্গলে ফেরানোর প্রচেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন একটা জায়গায়, যে জায়গায় খাবার নেই সেই জায়গায় হাতির দল বারংবার বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ছে, সেই জায়গা থেকে বন দপ্তর আরো বেশি নজরদারি বাড়াচ্ছেন এবং মানুষের অভিযোগ যেখানে বারবার হাতি গ্রামে ঢুকে যাচ্ছে, ফসলের ক্ষতি করছে, সেই জায়গায় বন দপ্তর বনকর্মী কেন বাড়াচ্ছেন না বা বিশেষ নজরদারি আরো বেশি বাড়াচ্ছেন না কেন, সেই নিয়ে প্রশ্ন তুলছেন বন দপ্তরের উপর মানুষের ক্ষোভ রয়েছে। ইতিমধ্যে বন দপ্তর যেটা জানাচ্ছে যে আমরা সমস্ত রকম ভাবে প্রক্রিয়া চালাচ্ছি যাতে হাতিকে পুনরায় জঙ্গলে ফেরানো যায় এবং হাতির গতিপথ যাতে মানুষ না আটকায় তার জন্য বন দপ্তরের তরফ থেকে সচেতন করা হচ্ছে মানুষকে। বেশ, ছবি দেখাবো সুন্দরবনে রয়্যাল বেঙ্গল দর্শন, আর পর্যটকরা ক্যামেরা বন্দি করেছেন তা। বিশালাক্ষী খালের পাড়েই রয়্যাল বেঙ্গল, আর বাঘের দেখা পেয়ে পর্যটকদের যে মন ভরে গেছে তা বলার অপেক্ষা রাখে না। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, এই ছবি দেখার পর পর্যটকদের যে দিলখুশ তা বলার অপেক্ষা রাখে না। একদমই, দেখো গত সপ্তাহে প্রথমেই যে পর্যটকরা এসেছিল তারা রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন করেছে এবং এই সপ্তাহ শেষের দিকে, অর্থাৎ বলা যেতেই পারে যে শীতের মরশুমের শুরুতেই পর যে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন করতে পারছেন যারা সুন্দরবনে আসছেন সেই সব পর্যটকেরা, আর তা দেখে অবশ্যই যেমন পর্যটকরা তারা উৎসাহিত এবং তার সঙ্গে যারা সুন্দরবনের যারা পর্যটক ব্যবসায়ীর সঙ্গে যুক্ত রয়েছে তারা বলছেন এবছরের শীত এখন পড়তে সবে মাত্র শুরু করেছে, তখনই যেভাবে বাঘের তারা দেখতে পাচ্ছেন তাহলে আগামী দিনে আরো এই বাঘের সংখ্যা বৃদ্ধি পাবে এবং তারা দেখতে পাবে। একেবারে সে আশাতেই পর্যটকরা।